রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বিশেষ করে শিরিন শারমিন চৌধুরীর জামিনের পর এই আলোচনা তুঙ্গে। কিন্তু প্রশ্ন, আওয়ামী লীগের নেতৃত্বেই কি রিফাইন্ড আওয়ামী লীগ আসছে, নাকি শেখ হাসিনাকে বাইরে রেখে ডেপ স্টেটের খেলায় অংশ হিসাবে নতুন কোনো আওয়ামী লীগকে নিয়ে আসা? পাশাপাশি এই আলোচনা উঠছে যে শিরিন শারমিনকে কি ভারতের চাপে জামিন দেওয়া হয়েছে, নাকি শিরিন শারমিনের নেতৃত্বেই আরও একটি কিংস পার্টি হিসেবে আওয়ামী লীগের জন্ম দেওয়া হবে। তবে রিফাইন্ড আওয়ামী লীগ এলে তারা কতটা তৃণমূল স্তরের নেতাকর্মীদের আস্থা অর্জন করতে পারবেন, সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে শিরিন শারমিন চৌধুরী আসবেন কিনা সেটা নিয়েও তুমুল আলোচনা চলছে। অন্যদিকে একসময় দেখা গিয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ সার্জি সালামরা। তাদের সঙ্গে আলোচনার পর রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেন সেনাপ্রধান। ভারতও কি সেটা সমর্থন করবে? আসলে শেখ হাসিনার দল নিষিদ্ধ থাকার পরও প্রতিনিয়ত আলোচনায় উঠে আসছে। অনেকে এই বিষয়টিকে শেখ হাসিনার স্ট্র্যাটেজি বলছেন। তবে তার দলের ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি চলছে। আওয়ামী লীগের বহু কর্মী সমর্থকরা নানা রকম তত্ত্ব সাজানোর চেষ্টা করছেন। অনেকে বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে সাজা রয়েছে তা তিনি নিজে হয়তো ফিরবেন না, বা ভারতও তাকে এই মুহূর্তে ফেরানোর জন্য গ্রিন সিগন্যাল দেবে না। হাসিনা পুত্র সাজিব ওয়াজিদ জয়ও দেশের বাইরে, ফলে সাবের হোসেন চৌধুরী কিংবা শিরিন শারমিন চৌধুরীর মধ্যে দিয়েই দেশের অন্দরেই লুকিয়ে থাকা আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সংগঠিত করে প্রাথমিকভাবে দলীয় কার্যক্রম শুরু করতে হবে। সেক্ষেত্রে না চাইলেও শিরিন শারমিনের ওপরই ভরসা করতে হবে আওয়ামী লীগ নেত্রীকে, কারণ তাদের দল এখন নিষিদ্ধ, আইনিভাবে নিষিদ্ধ। এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলীয় কার্যক্রম নিষিদ্ধের পর কিভাবে তারা কাজ করবে, কিংবা আসন্ন নির্বাচনগুলিতেই বা কি করে তারা অংশগ্রহণ করবে। এক্ষেত্রে হতে পারে অন্য দলের ব্যানারে এই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে নির্বাচনে, ঠিক যেমনটা হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আওয়ামী লীগের সমস্ত ভোটটাই গিয়েছে বিএনপির দিকে, যেটা নিয়ে অডিও বার্তাতেও বলেছেন শেখ হাসিনা। তাই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তারেক রহমানের দল। এমনকি বিএনপি সরকার গঠনের পর আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতাকর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাসও লক্ষ্য করা যায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখিও শুরু করেন। তাদের ওপর থেকে হয়তো নিষিদ্ধকরণ তুলে নেবে, এটাই তারা আশা করেছিলেন। কিন্তু আদতে দেখা গেল শেষমেশ কার্যক্রম স্থগিত রাখার পাকাপাকিভাবে বন্দোবস্ত করেছে বিএনপি সরকার। এতে ক্ষুব্ধ শেখ হাসিনা। তাই ফের রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব উঠে আসছে বাংলাদেশের রাজনীতিতে। অনেকে বলছেন এখন শেখ হাসিনা তাদের পরিস্থিতি বুঝেই এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন বা গুটি সাজাচ্ছেন, তাতে মনে করা হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চলতি বছরেই দলীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও চলতি বছরেই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। তার আগে তৃণমূল পর্যায়ে সম্মেলন সম্পন্ন করা হবে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। প্রসঙ্গত, দলটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল প্রায় 10 বছর আগে। দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক ব্যস্ততার কারণে নতুন করে কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাম্প্রতিক নির্বাচন শেষে বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেও এই নিয়ে আলোচনা হয়েছে, যদিও এখনো চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি। কাউন্সিলে নতুন মুখ আসবে মহাসচিব পদে। রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা কি আছে তার? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ ধরনের প্রত্যাশা আমার কখনোই ছিল না। আমি এ পর্যন্ত যেখানে এসেছি সেটা আমার ভাগ্য নিয়ে এসেছে। আমার কাজটা ছিল, কিন্তু আমার আকাঙ্ক্ষা এখানে নিয়ে এসেছে বলে মনে করি না। আসন্ন কাউন্সিলের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথাও জানান তিনি। বলেন, আমি খুবই ক্লান্ত, আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছি।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2016 সালের 30শে মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে 2011 সালের 20 মার্চ থেকে 5 বছর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। 2009 সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী থাকা অবস্থায় তার রাজনৈতিক যাত্রা শুরু। পরবর্তীতে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হন এবং 1969 সালের গণঅভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশা জীবনে তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন এবং পরে সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করেন। 1986 সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি। 1988 সালে তিনি নিরপেক্ষ প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1990-এর দশকে গোড়ার দিকে দেশব্যাপী এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন এবং 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। নিজেদের দেশে কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে এনসিপি? সূত্রের খবর, বাংলাদেশের জাতীয় স্তরে যেসব নেতারা কোনো ক্ষেত্রে বাদ পড়েছেন তাদের দিয়ে নিজেদের জায়গা ভরাতে চাইছে এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঝরে যাওয়া পাতা কুড়িয়েই রাজনৈতিক দলের শূন্যস্থান পূর্ণ করতে চাইছে এনসিপি। কিন্তু এসবের মধ্যে ক্রমশই নিজেদের গৌরব ও মর্যাদা হারাতে বসেছে এনসিপি। গত মাসে এনসিপির হাত ছাড়েন একাধিক নেতৃত্ব, যার ফলে দলে তৈরি হয় ফাঁকা জায়গা। বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি থেকে রাঙামাটি জেলা কমিটির আরও 7 জন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। এনসিপির হাত ছেড়ে দেওয়া নেতারা হলেন এনসিপির রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, মিশন চাকমা, সহ সাংগঠনিক সম্পাদক উষাপ্রু মার্মা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা এবং সদস্য সুলেখা চাকমা। লিখিত পদত্যাগ পত্রে তারা জানিয়েছেন, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা থেকে সরে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি তার স্বতন্ত্র আদর্শ ছুঁড়ে ফেলে একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করে। সেই আদর্শের সঙ্গে জোটে টিকে থাকা সম্ভব নয় জানান ওই 7 জন নেতা। এনসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা তার পদত্যাগপত্রে লেখেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলে যোগ দিয়েছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে মনে রেখে জাতীয় নাগরিক পার্টি আদর্শ একসময় আমার কাছে একটা বহুমাত্রিক ও বহুত্ববাদী বিশ্বাসী দল মনে করেছিলাম। কিন্তু বিগত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করে। এই অবস্থায় আমার পক্ষে সেই আদর্শকে মেনে চলা সম্ভব হচ্ছে না। সুতরাং আজ থেকে জাতীয় নাগরিক পার্টির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিদায় নিলাম এবং আজকে থেকে জাতীয় নাগরিক পার্টির পদ থেকে পদত্যাগ করলাম। তাহলে কি রাজনৈতিক ক্ষেত্রে ক্রমশ নিজেদের অবস্থা নড়বড়ে হয়ে যাচ্ছে এনসিপির? তাই চলছে আওয়ামী লীগ থেকে নেতা কেনা। এনসিপির বিভিন্ন সূত্র বলছে, বড় রাজনৈতিক দলগুলোতে দীর্ঘদিন ধরে কোণঠাসা বিভিন্ন পর্যায়ে অনেক নেতার মধ্যে ক্ষোভ অসন্তোষ রয়েছে। বিভিন্ন সময় তারা যথার্থ মূল্যায়ন না পাওয়ার অভিযোগও করেছেন, কিন্তু নেতাদের কেউ কেউ এনসিপিতে যোগ দিতে যোগাযোগও করেছেন। আবারও বিভিন্ন বড় দলের সৎ পরিচ্ছন্ন ভাবমূর্তির অনেকের সঙ্গে এনসিপির পক্ষ থেকেও যোগাযোগ করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলে নেওয়ার জন্য এই যোগাযোগ আরও দর কষাকষি চলছে। অন্য দল ভাঙিয়ে নেতা নেওয়ার ব্যাপারে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সার্জিস আলমের দাবি, বিভিন্ন রাজনৈতিক দলে অনেক যোগ্য নেতা রয়েছেন যাদের বিভিন্নভাবে বঞ্চিত করা হয়। স্বজন পোষণ পরিবারতন্ত্রের কারণে স্থানীয় পর্যায়ের অনেক যোগ্য নেতাকর্মী মূল্যায়ন পান না। আমরা এই সব বঞ্চিত নেতাদের এনসিপির পক্ষ থেকে কাজ করার সুযোগ করে দিতে চাই। এখন দেখার আগামী দিনে কতখানি গুরুত্ব পান এইসব নেতারা। শেখ হাসিনা এবং তার অনুগামীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব করতে চায় আমেরিকা। হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার এই নয়া কৌশলে বেঁকে বসেছে তার দল আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব।
বাংলাদেশের গত 1-1.5 বছর ধরে রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গ আলোচনায় বারবার উঠে এসেছে। আর এই কথাটি প্রথম শোনা গিয়েছিল হাসনাত আব্দুল্লাহর মুখে। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর বলেছিলেন, সেনাপ্রধান তাদেরকে বলেছিলেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া যায় কিনা। রিফাইন্ড আওয়ামী লীগের অর্থ যে নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, তাদেরকে বসিয়ে দেওয়া। রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে অনেকের নাম উঠে এসেছে। সব থেকে যে নাম আলোচনায় হচ্ছে সেটা হচ্ছে শিরিন শারমিনের নাম। তাকে গ্রেপ্তার করা হয়, আবার 5 দিনের মধ্যে তিনি জামিনও পেয়ে যান। এরকম দ্বিতীয় একটি দৃষ্টান্ত সাবের হোসেন চৌধুরী, যাকে 5 আগস্ট 2024-এর 5টি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু 24 ঘন্টার মধ্যে একমাত্র আওয়ামী লীগ নেতা তিনি জামিন পেয়ে গিয়েছিলেন। তখন থেকে জল্পনায় নেতা সাবের হোসেন চৌধুরীকে আওয়ামী লীগের শেখ হাসিনার বিকল্প মুখ হিসাবে বা অন্য কোনো নেতাকে বিকল্প মুখ হিসাবে সামনে আনা হবে। আর এই আলোচনা চলতে থাকলেও মাঝে সেটা থেমে যায়। আবার বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই জল্পনা আরও এক ধাপ এগিয়েছে। আর এই রিফাইন্ড আওয়ামী লীগ কে সভাপতি হবেন এবং কে সভাপতিত্ব করবে সবই মোটামুটি ঠিক হয়েছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেওয়া। এই আইডিয়া অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হবে না। শেখ হাসিনা নাকি শুরুতে তার পরিবারের পক্ষে কাউকে দলের নেতৃত্ব দিতে চাইলেও আওয়ামী লীগ মহলে ইতিবাচক সাড়া পাননি। এক্ষেত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার বোনের ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে নাকি সবুজ সংকেত দেননি। এই অবস্থায় ঢাকা দিল্লির সাম্প্রতিক দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক আলোচনায় শেখ হাসিনা আওয়ামী লীগের পুনর্গঠন দলটির কার্যক্রম নিয়েও কোনো কথা ওঠেনি। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগের সাই নেই শেখ হাসিনা, তাই তিনি কাতার যাওয়া সহ সব প্রস্তাবই নাকচ করে দিচ্ছেন। পরিশোধিত আওয়ামী লীগ গড়তে 2টি প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল ভারত সরকার। তাতে বলা হয়েছিল, হয় আপনি কাতার যান আর না হয় নতুন আওয়ামী লীগ গড়তে মত দিন। হাসিনা 2 প্রস্তাবই উড়িয়ে দিয়েছেন ভিন্ন কৌশলে। বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগ যাতে অংশ নিতে পারে সে লক্ষ্য নিয়েই প্রস্তাব চালাচালি হয়েছিল। তবে হাসিনা তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না, যেতে চান না কাতারে। তিনি মনে করেন কাতারে যাওয়ার মনে হচ্ছে নেতৃত্ব ছেড়ে দেয়। এবং একাধিক কূটনৈতিক সূত্র ইঙ্গিত দিচ্ছে যে হাসিনাকে বলা হয় তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রায় অসম্ভব। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকার যেসব গণহত্যা চালিয়েছে তা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। মানুষ বিক্ষুব্ধ, প্রশাসনিক কোনো সমর্থনও নেই। বাংলাদেশের কোথাও দলের কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। সরকার বিদায় নিয়েছে, দলও বিদায় নিয়েছে। নেতারা হয় ভারতে কিংবা অন্য দেশে আশ্রয়রত। কর্মীদের বেশিরভাগই এখন পলাতক। দল পুনর্গঠনের কোনো চেষ্টা তদবিরও নেই। নানা আলোচনা, নানা জল্পনার মাঝে এখন যে প্রশ্নটা সামনে আসছে, হাসিনার বিকল্প তবে কে হবে, সেদিকেই নজর থাকবে আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। প্রথমে কুকথা, শেখ হাসিনাকে নিয়ে আক্রমণ, তারপরে রাজনৈতিক শিষ্টাচারের বলি সার্জিস আলমের মুখে। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সার্জিস আলমকে নিয়ে খবর। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক সার্জিস আলমের পরিচয়। বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সার্জিস। বাংলাদেশের গণ অভ্যুত্থানে সার্জিস আলম সহ নাহিদ ইসলাম, আসিম মাহমুদ সাজিব ভুইয়া, হাসনাত আব্দুল্লাহ সহ আরো অনেকে জাতীয় স্তরে পরিচিতি পান। একসময় ঢাকার কিছু বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে তিনি পুলিশের হাতে আটক হন। এখানেও সার্জিস আলম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, রাজনীতিতে আলাদা দল থাকবে, মত থাকবে, রাজনৈতিক কর্মসূচি থাকবে, পক্ষ বিপক্ষ সবকিছুই থাকবে, কথার লড়াই হবে, যুক্তির লড়াই হবে, কিন্তু এর মধ্যেও রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সম্মানের জায়গাটি অটুট রাখা জরুরি। রাজনীতির ময়দানে শিষ্টাচার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা রাজনৈতিক হানাহানি চাই না, আমরা সবাই একসাথে মিলেমিশে ন্যায়ের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে চাই। এই নববর্ষে আমাদের এইটুকু আশা থাকবে যে আমাদের এই বাংলাদেশের অর্থনীতি সকল ধরনের কালো হাত থেকে মুক্তি পাক। সার্জিস আরো বলেন, দেশ এবং জনগণের স্বার্থে আমাদেরকে পরস্পরের মুখোমুখি হতে হবে এবং মুখোমুখি হওয়ার দরজাটা অবশ্যই আমাদেরই খোলা রাখতে হবে, দায়িত্ব নিতে হবে। কিন্তু কেন হঠাৎ চর্চা শুরু হয়েছে সার্জিস আলমকে নিয়ে?
বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল সার্জিস আলমকে নিয়ে। শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে অসম্মানের অভিযোগ উঠেছিল সার্জিসের বিরুদ্ধে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একাধিকবার নিশানা করেছেন এই ছাত্র নেতা। শেখ হাসিনাকে খুনি তকমা দিতেও ছাড়েননি তিনি। সার্জিসের আরও একটি পোস্ট নিয়ে জলঘোলা হয়েছিল, যেখানে তিনি শেখ হাসিনাকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার হুমকিও দেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নিয়েও কাটাছেঁড়া করেছিলেন সার্জিস। কটাক্ষ করে তিনি জানিয়েছিলেন শেখ হাসিনা এবং তার সঙ্গীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। রাজনৈতিক মহলের একাংশের দাবি সার্জিসের এই পোস্ট শুধুই অন্যকে উপদেশ দেওয়া, নিজের ক্ষেত্রে স্বেচ্ছাচার মনোভাবই বজায় রেখেছেন সার্জিস। সেনাপ্রধানকে নিয়েও একের পর এক মন্তব্যে বিতর্কে জড়িয়েছিলেন। সম্প্রতি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে উদ্দেশ্য করেও একাধিক মন্তব্য, যেগুলো বিতর্ক তৈরি করেছে। সার্জিসের কটাক্ষ ছিল, লুটপাটের মদতদাতা মোহাম্মদ সাইফুল হলে উন্নয়ন করে লাভ হবে না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আরও লিখেছেন, জন রায়ের বিপক্ষে গিয়ে সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করলে বা এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হলে আখেরে বাংলাদেশের ক্ষতিই হবে। কিছু কিছু রাজনীতিবিদদের মতে সমাজ মাধ্যমে সার্জিসের এই পোস্ট প্রশংসনীয়। একে ছাদি ফাটা গরম, তার উপর বাংলাদেশের নতুন যন্ত্রণা বিদ্যুতের ঘাটতি। গ্রাম শহর ও শহরতলিতে ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং চলছে, ফলে লাটে উঠছে পড়াশোনা। চরম ভোগান্তি বাড়ছে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা। জেলা উপজেলাগুলির বিভিন্ন ব্যবসায় বড়সড় আর্থিক লোকসান দেখা দিয়েছে বিদ্যুতের সংকটের ফলে। তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে দেশব্যাপী লোডশেডিং চরম আকার ধারণ করেছে। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নরসিংদীর পলাশ উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। একটি পরীক্ষা কেন্দ্রে প্রায় 40 মিনিট বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, পরীক্ষার মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন ছিল। গোপালগঞ্জে লোডশেডিং এর কারণে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় সেবা গ্রহীতাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। জেনারেটর দীর্ঘদিন ধরে বিকল থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। রাজশাহীর তানোরে দিনেও রাতে 8 থেকে 10 বার লোডশেডিং হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একবার বিদ্যুৎ গেলে ঘন্টার পর ঘন্টা ফিরে না আসায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। কৃষকরা বলছেন, সেচ সংকটের কারণে বোরো আলু চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। নওগাঁ, রানীনগর ও খুলনায় কয়রায় একই পরিস্থিতি রয়েছে। কোথাও কোথাও দিনে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকা দোকানপাট ও ওয়ার্কশপ কার্যক্রম প্রায় বন্ধের পথে। আয় রোজগার অনেক কমে গিয়েছে। সিলেটে চাহিদার তুলনায় প্রায় 25% বিদ্যুৎ ঘাটতির কারণে ঘন ঘন লোডশেডিং চলছে। শহর ও গ্রামে সমানভাবে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালেও প্রভাব পড়ছে। চট্টগ্রামে জ্বালানি সংকটের কারণে একাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় লোডশেডিং 250 মেগাওয়াটেরও বেশি ছাড়িয়েছে। দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনে ব্যাপক প্রভাব পড়ছে। রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। কক্সবাজারের চকরিয়ায় ঘন ঘন লোডশেডিংয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। একই সঙ্গে ব্যবসা বাণিজ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিদ্যুৎ না থাকায় ব্যাটারি ও জেনারেটরও ঠিকভাবে চালানো যাচ্ছে না। কুমিল্লার দেবিদ্বারে লোডশেডিং এর প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি মোমবাতি বিতরণ করে প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় তিনি অভিযোগ করেন, বাস্তবে বিদ্যুৎ সংকট তীব্র হলেও তা যথাযথভাবে স্বীকার করা হচ্ছে না এবং জনগণ প্রতিদিন ভোগান্তিতে পড়ছে। ফরিদপুর, সুনামগঞ্জ, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলায় একই চিত্র দেখা যাচ্ছে। কোথাও কোথাও দিনে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ রয়েছে। এতে শিক্ষা, কৃষি উৎপাদন, সেচ ব্যবস্থা এবং ক্ষুদ্র শিল্প খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। জ্বালানি তেলের ঘাটতি, গ্যাসের চাপ কমে যাওয়া এবং একাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ 1235 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি কবে মিটবে সেদিকেই তাকিয়ে জনগণ। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে কূটনৈতিক চাপের খেলা খেলছে তারেক রহমানের সরকার। হাসিনার ফেরত চাওয়ার বিষয়টিতে জোর দিয়ে তারা আসলে আওয়ামী লীগকে চিরকালের জন্য নিষিদ্ধ রাখতে চাইছে। সে সঙ্গে এটাও চাইছে যে ভারত যেন আওয়ামী লীগের বিষয়ে কোনো কথা না বলে।
আসলে শেখ হাসিনার করা চুক্তি দিয়েই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে চায় সে দেশের বর্তমান সরকার। অবাক করার মতো বিষয় হলো, যে দেশে তেল নেই, গ্যাস নেই, আলু পেঁয়াজ নেই, সবকিছু সস্তায় চায় ভারত থেকে, আবার ভারতের ওপর কূটনৈতিক চাপও বজায় রাখতে চায়। তারা হয়তো হাসিনাকেও আলু পেঁয়াজ মনে করে, যা চাইলেই ভারত দিয়ে দেবে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল হাসিনাকে ফেরানোর ব্যাপারে এখন যা বলেছেন তাকে অনেকেই বুঝতে পারছেন না যে ভারত ঠিক কি বলতে চাইছে। বিশেষ করে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্কের কথা বলার মানে কি? আমেরিকায় তো হাসিনার সরকার ফেলতে মুখ্য ভূমিকা পালন করেছিল। হাসনাত সার্জিসটা তো কালকের বাচ্চা ছেলে, ফলে অনেকের মনে হতে পারে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ। তাহলে কি হাসিনাকে ফেরানোর মাধ্যমে সম্পর্ক ভালো করতে চাইছে ভারত? হাসিনাকে ফেরানোর সঙ্গে আমেরিকার সম্পর্ক কি? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অনুরোধকে আমরা খতিয়ে দেখছি। বিষয়টি নিয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখছে ভারত। বাংলাদেশের চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে আসা এই অনুরোধটি বর্তমানে পর্যালোচনা করছে ভারত। The request is being examined as part of ongoing judicial and internal legal processes. Further, both sides exchange views on regional and global issues of mutual interest. শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশের সব ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল আরো জানান যে উভয় পক্ষই বর্তমান দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্ব আরো গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে সম্মত হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। জয়সওয়াল আশা প্রকাশ করেন যে উভয় পক্ষের বিস্তারিত মতামত এবং অবস্থান জানতে শীঘ্রই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এখানে বিষয় তো দুটি, হাসিনাকে ফেরত দেওয়া নয়তো বাংলাদেশকে জানিয়ে দেওয়া যে হাসিনার ফেরত দেওয়া নিয়ে কোনো কথা হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। ভারতের বাজার থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে আমেরিকা, যার ফল ভুগতে হচ্ছে আমেরিকার ব্যবসায়ী থেকে সাধারণ জনগণ। সবাই এই নিয়ে মুখ না খুললেও ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা থেমে নেই। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রাহাম ইমানুয়েল ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, 4 মার্কিন প্রেসিডেন্ট বছরের পর বছর ধরে ভারতকে আমেরিকার কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছেন, কিন্তু এখন ট্রাম্প প্রশাসন ভারতকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। আমরা ভারতের বদলে পাকিস্তানকে বেছে নিয়েছি, যেখানে বিশ্বের সবাই জানে পাকিস্তান মানেই কট্টর জঙ্গিবাদের আখড়া। রাহাম ইমানুয়েল, যিনি জাপানে মার্কিন রাষ্ট্রদূত এবং পরে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন, ট্রাম্পের সাম্প্রতিক পররাষ্ট্র নীতিকে বড় ভুল বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ভারত মার্কিন সম্পর্ককে শক্তিশালী করার দীর্ঘ প্রচেষ্টাকে ট্রাম্প প্রশাসন উপেক্ষা করছে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, 4 প্রেসিডেন্টের সময় যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছিল তা এখন ঝুঁকির মুখে। হরমুজ প্রণালীর সংকট, ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং চীনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বর্তমান প্রশাসন সেটিকে অবহেলা করছে। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং হরমুজ প্রণালী নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের সাম্প্রতিক গতি প্রকৃতি নিয়ে ওয়াশিংটনের কিছু অংশে অসন্তোষ দেখা যাচ্ছে। ভারত সরকার এখন এই মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে ভারত মার্কিন সম্পর্ক এখনো শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে এবং উভয় দেশেই কৌশলগত অংশীদারিত্বকে গুরুত্ব দিচ্ছে। রাহাম ইমানুয়েলের এই সমালোচনা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও আলোচনার জন্ম দিয়েছে। ডেমোক্রেটিক দলের অনেকে এটিকে ট্রাম্পের অস্থির পররাষ্ট্র নীতির প্রমাণ হিসাবে তুলে ধরছেন। বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার এখনো স্পষ্ট নয়। একদিকে প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা চলছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে।
ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যায় সেটি আগামী সপ্তাহগুলিতে আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এখন শুধু সমালোচনা নয়, নিজের ক্ষমতা বাঁচাতেও মরিয়া ট্রাম্প, যে কারণে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ এবং ভারতে আমেরিকার বিশেষ দলকে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। পদ্মাপাড়ে এখন নতুন রাজনৈতিক গুঞ্জন। বাংলাদেশের সাবেক স্পিকার শিরিন শারমিন সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। তবে কি তাকে ফের বড়সড় দায়িত্ব দেবে আওয়ামী লীগ? আর এই নিয়ে বাংলাদেশের অন্দরমহলে চলছে চর্চা, কাটাছেড়া, তর্ক বিতর্ক। কিন্তু কেন গ্রেফতার করা হয়েছিল সাবেক স্পিকারকে? কেনই বা এত তাড়াতাড়ি জামিন পেয়ে গেলেন তিনি? চলতি মাসে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান শিরিন শারমিন। জুলাই গণ অভ্যুত্থানের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার 5 দিন পর তিনি জামিন পান। কারাগারের সিনিয়র জেল সুপারিনটেন্ডেন্ট কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার সন্ধ্যা 6:28 শিরিন শারমিন কারাগার থেকে মুক্তি পান। এর আগে জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছিল আদালত। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর লালবাগ থানা এলাকায় আশরাফুল নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে শিরিন শারমিনের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 50,000 টাকা মুচলেখায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতে শিরিন শারমিনের জামিনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ, ইনবুল কাউসার ও নাজিয়া কবির। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা আদালতের প্রধান কসৌলি ওমর ফারুকি। এই সময় অ্যাডভোকেট এবিএম হামিদুল মিসবাহ দেশ রূপান্তরকে বলেন, শিরিন শারমিনের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। নতুন মামলায় তাকে আটকে রাখার নির্দেশ না দিলে তার জেল মুক্তিতে কোনো বাধা নেই। এর আগে আদালতে জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, শিরিন শারমিন একজন অবৈধ এমপি, এছাড়া তিনি একজন অবৈধ স্পিকারও। এই মামলার আসামি তিনি। শিরিন শারমিনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলা সহ 6টি মামলার তথ্য পাওয়া গিয়েছে। এর মধ্যে 3টি মামলা ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাকি 3টি মামলায় তদন্ত চলছে, জানিয়েছে ডিবি। তার চেয়েও আরও বয়স্করা জেলবন্দী রয়েছেন। তিনি জামিন পেলে মামলা তদন্তে ব্যাহত হতে পারে। শুনানি শেষে বিচারক শিরিন শারমিনের জামিন মঞ্জুর করেন। গত মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি থেকে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। ওই দিন দুপুরে তাকে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ড ও জামিন আবেদন মঞ্জুর করে ডক্টর শিরিন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, 24-এর আন্দোলন চলাকালে 2024 সালের 18 জুলাই লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করেছিলেন ভুক্তভোগী মোহাম্মদ আশরাফুল ওরফে ফামিম। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে আশরাফুলের বাদিকের চোখ নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে শিরিন শারমিনের জামিন নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 2026 সালের তালিকায় তারেকের নাম জলজল করছে, কিন্তু তিনি আদতে কতটা বাংলাদেশের জনগণের কাছাকাছি যেতে পারলেন? তার প্রভাবশালী তত্ত্ব শুনেই প্রশ্নটাই করছে বাংলাদেশের বিভিন্ন মহল। কিন্তু কেন এমন প্রশ্ন? কারণ 17 বছর দেশের বাইরে ছিলেন তারেক। 17 বছর তিনি নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন। রাজনীতির ময়দানে সরাসরি এলেন এতগুলো বছর পরে। এতদিন তিনি ভার্চুয়ালি দলের কার্যক্রম চালিয়েছেন, ছিলেন মা তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছত্রছায়ায়। কিন্তু তার অবর্তমানে তারেকই বিএনপি চেয়ারপারসন, দেশের ক্ষমতা হাতে নিয়েছেন। ফলে দেশের মানুষ কিভাবে দিন কাটাচ্ছেন, কিভাবে দেশের উন্নতি হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছেন তারেক, এই নিয়ে নানা মহলে আলোচনা চলছে। তবে শুরুতেই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে রাখা উচিত। 2026 সালে যে পত্রিকার তালিকায় তারেক রহমান প্রভাবশালী ব্যক্তিত্ব হয়েছেন, সেই তালিকায় গতবার ছিলেন মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, তার আগের বছর অর্থাৎ 2024 সালে ছিলেন নাহিদ ইসলাম। আর তারও আগে বহুবার এই তালিকায় নাম দেখা গিয়েছে শেখ হাসিনার। ফলে ক্ষমতা যার হাতে তাকেই প্রভাবশালী তালিকায় রাখা হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে এই তালিকায় জায়গা করার জন্য আলাদা কিছু করার দরকার নেই, বরং দেশের পরিস্থিতি তার আমলে কতটা উন্নতি হলো, দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে, আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের মান কোন জায়গায়,
এগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বলেছিলেন যে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি নিয়ে আসবেন। সেটা কি আদৌ তিনি করতে পেরেছেন? দেশের পরিস্থিতি কি নিয়ন্ত্রণে রয়েছে? পাশাপাশি বেশ কিছু প্রকল্প চালু করেছেন তারেক, যেমন কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিমদের জন্য ভাতা, ফ্যামিলি কার্ড ইত্যাদি, যেগুলির উপকারিতা নিয়ে বাংলাদেশের নানা মহলে আলোচনা চলছে। বেশ কিছু ক্ষেত্রে তারেকের প্রকল্পের সুবিধা নিয়ে আলোচনা চলছে। এর পাশাপাশি মব জাস্টিস, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল বাংলাদেশে, সেটা কতটা নিয়ন্ত্রণে আনতে পারলো বিএনপি? সমীক্ষার দিকে দেখলে সেটা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে, কিন্তু হামের মতো কিছু রোগ মহামারীর আকার ধারণ করছে। ডিজেলের সংকট বাংলাদেশে, যে কারণে ভারতের সহযোগিতা চাইতে বাধ্য হয়েছে ঢাকা। মৈত্রী পাইপলাইনের মধ্যে দিয়ে ভারত ডিজেল দিচ্ছে বাংলাদেশকে, আগামী দিনে আরো সাহায্য করতে পারবে বলে আশ্বাস দিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে বিদেশ নীতি, যেটা একটি দেশের গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে আদান প্রদান, সেটিও বিদেশ নীতির একটি অংশ, যেটা মোহাম্মদ ইউনূসের সরকার কার্যত শূন্য করে গিয়েছিলেন। তবে ধীরে ধীরে তারেক সরকার সেটার উন্নতি করেছে। শুধু তাই নয়, পাকিস্তানকে সরিয়ে রেখে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি করেছে তারেক রহমান। এক্ষেত্রে একটি আন্তর্জাতিক খেলার কথাও উল্লেখ করেছেন অনেকে বলার চেষ্টা করেন যে তারেক এত বছর পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন, তার পিছনে ভারত ছিল, ফলে তারেক রহমান ভারতের কথা শুনতে বাধ্য। তবে তারেক রহমানের সরকার কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এটা তো নিশ্চয়ই ভারত চায় না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশে থাকলে নিরাপত্তা নিয়ে সুনিশ্চিত থাকতে পারে ভারত। আর এই দিকটার কথাও অনেকে তুলে ধরার চেষ্টা করছেন। ফলে ভূ রাজনীতি জটিল, আরও জটিলের পথে হাঁটছে পদ্মাপাড়ের রাজনীতি। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক স্তরে প্রভাবশালী তত্ত্বের বাইরে গিয়ে বাংলাদেশের জনগণের কতটা কাছাকাছি পৌঁছতে পারেন তারেক রহমান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।